বিসমিল্লাহির রহমানির রহিম। ইব্রাহিম খাঁ সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত সকল ছাত্রছাত্রীদের জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা বাসায় বসে লেখাপড়ার কাজ শুরু করে দিয়েছ। আমরা ইতিমধ্যে তোমাদের জন্য অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করে দিয়েছি এবং আশা করি তোমরা সবাই আমাদের সাথেই আছো। তোমরা হয়তো জানো যে আমাদের ক্লাসগুলো ফেসবুক পেজে যাচ্ছে, অর্থাৎ ইব্রাহিম খাঁ সরকারি কলেজ বাংলায় যে একটা ফেসবুক আছে, সেই ফেসবুক নামেই একটি পেজ রয়েছে, যে পেজটিতে তোমাদের এই ক্লাসগুলো নিয়মিত যাচ্ছে। এবং এই ফেসবুক পেজটির একটা লিংক আমাদের ফেসবুক আইডিতে পোস্ট করা আছে। সেই লিংকে ক্লিক করে সরাসরি তোমরা আমাদের ফেসবুক পেজে ঢুকতে পারো, অথবা তোমাদের ফেসবুকে মানে ফেসবুক আইডি লগ ইন করে এখানে টপ মোস্ট কর্নারে যে 3টা দাড়ি চিহ্ন অর্থাৎ বার চিহ্নের মতো থাকে, ওইখানে ক্লিক করে তারপরে হলো মানে পেজে ওইখানে যাওয়ার পরে তো সাধারণত ইভেন্ট, গ্রুপস, ফ্রেন্ডস, পেজেস এসব জিনিসগুলো আসে। সেখান থেকে পেজ সিলেক্ট করবা, পেজ সিলেক্ট করে সার্চে গিয়ে ইব্রাহিম খাঁ সরকারি কলেজ নামে সার্চ দিবে। তারপরে দেখবে যে আমাদের কলেজের লোগো সমৃদ্ধ যে ফেসবুক পেজের একটা আইকন চলে আসবে। ওইটাতে ক্লিক করলেই দেখবে যে তোমাদের জন্য যতগুলো ক্লাস দেয়া আছে সবগুলো ক্লাস এক সিরিয়ালে রয়েছে, ডেট ওয়াইজ সিরিয়ালি রয়েছে। তাছাড়া তোমরা যদি আবার মানে টপিকস রিলেটেড, মানে তুমি যে সাবজেক্টের ক্লাসগুলো দেখতে চাচ্ছ সেই ক্লাসটি যদি তুমি সিরিয়ালি দেখতে চাও, যেমন মনে করো ইকোনমিক্স ক্লাস কিংবা পরিমিতি ক্লাস কিংবা ফিজিক্স, ম্যাথ, মানে তুমি যে ক্লাসটি দেখতে চাচ্ছ সেই ক্লাসের নাম লিখে সার্চ দিবে। অর্থাৎ সবার যে টপ মোস্ট বারে যে থাকে, মানে ইব্রাহিম খাঁ সরকারি কলেজ নামটা যে এখানে লেখা থাকবে তার শুরুতেই একটা সার্চ আইকন থাকবে। সেই সার্চের মধ্যে ক্লিক করে তুমি ইকোনমিক্স কিংবা ম্যাথমেটিক্স কিংবা অন্য কেমিস্ট্রি যে নামটা লিখে সার্চ দিবে, দেখবে যে ওই নামের যতগুলো ক্লাস আমাদের ফেসবুক পেজে আপলোড দেওয়া আছে সবগুলো ক্লাস এক সিরিয়ালে তোমার সামনে হাজির হবে। তখন তুমি একসাথেই সবগুলো ক্লাস অল্প সময়ের মধ্যেই দেখে নিতে পারবে। তো ব্যাপারটির সাথে আহ, যদি আরো আরো বেশি করে পরিচিত হতে চাও তাহলে আমাদের এই ক্লাস কার্যক্রমের সাথে একটু যুক্ত থাকার চেষ্টা করো। তাহলে নিয়মিত আপডেট গুলো জেনে যাবে। আর তাছাড়া একবার যদি তুমি ফেসবুক পেজে একটা লাইক দিয়ে আসো তাহলে দেখবা যে সবসময় এখানে যে যে ক্লাসগুলো যাচ্ছে সব ক্লাসগুলো তোমার ফেসবুক আইডিতেই চলে যাবে এবং সহজেই তোমরা সেখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবে। এবং তোমরা যদি ফেসবুক পেজে ঢুকে দেখো তাহলে দেখবা যে ইউটিউবে যেরকম তোমরা ক্লাসগুলোকে ডাউনলোড দিয়ে রাখতে পারো, এখানেও ঠিক তো তেমনি খুব দ্রুত তোমরা মানে এটা সেভ করে রাখতে পারবে, কিংবা ল্যাপটপ কম্পিউটার ইউজ যদি করো তাহলে তো ইজিলি ডাউনলোড দিয়ে নিতে পারবে, কোনো সমস্যাই হবে না। তো আজকে আমি যে যতক্ষণ কথা বলছি তোমাদের সাথে আমি আগে থেকে পরিচয় দিয়ে নিয়েছি, তারপরেও আজকে যদি নতুন ক্লাসে কেউ অ্যাড থাকো তাহলে তার জন্য আমার পরিচয়টা আবারও দিয়ে নিচ্ছি। আমি কামরুন নাহার, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ইব্রাহিম খাঁ সরকারি কলেজ, ভুয়াপুর, টাঙ্গাইল। আমরা এ পর্যন্ত আইসিটি বিষয়ে 4টি ক্লাস করেছি। 4টি ক্লাসের প্রথম ক্লাসটি ছিল পরিচিতিমূলক ক্লাস অর্থাৎ ওরিয়েন্টেশন ক্লাস। দ্বিতীয় ক্লাসটিতে বিশ্বগ্রাম কি, বিশ্বগ্রাম এর মৌলিক উপাদান, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যে মূল উপাদান সেগুলো পড়েছিলাম। তারপরে ক্লাসটিতে আমরা বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদানগুলো পড়েছিলাম। তারপরের ক্লাসটিতে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে সাম্প্রতিক প্রবণতা, তার আগে যে ভার্চুয়াল রিয়ালিটি, সেই ভার্চুয়াল রিয়ালিটি সম্পর্কে আমরা একটা মানে ভালো ধারণা নেওয়ার চেষ্টা করেছিলাম একটা ক্লাসে। আশা করি তোমরা সেগুলো ফলো করেছো, এবং ফলো যদি করে থাকো তাহলে অবশ্যই উপকৃত হবে। এমনিতে নরমালি আমরা বইগুলো থেকে রিডিং পড়ে যেভাবে বুঝতে পারি, আর তার থেকে আমার মনে হয় যে মাল্টিমিডিয়ার মাধ্যমে যে অনলাইনে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেই ক্লাসগুলো তোমাদের জন্য আরো বেশি বোধগম্য হবে, কিংবা হলো তোমরা সহজে বুঝতে পারবে ব্যাপারটি। তো এরপরে আমরা আজকে মূলত পড়াবো হলো
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে সাম্প্রতিক প্রবণতা রয়েছে, সেই সাম্প্রতিক প্রবণতাগুলো থেকে একটি টপিকস আমরা পড়বো আজকে। তো আমরা কি এই যে Facebook কিংবা মেইল এগুলোকে কি আমরা সাম্প্রতিক প্রবণতা হিসেবে ধরে নিব? আসলে কিন্তু তা না। এগুলো অনেক আগেই এসেছে এবং এগুলো আমাদের দেশে অনেক আগে থেকেই প্রচলিত এবং আমরা এগুলোর সাথে বেশ পরিচিত হয়ে গিয়েছি। তো এখনো সারা বিশ্বে এই তথ্য প্রযুক্তি নিয়ে অনেক কাজ হচ্ছে। যেগুলো থেকে মানে আমরা যে এখন মেশিন লার্নিং, IoT, যে মোটরসাইকেল সেন্সর নিয়ে কাজ করছে, যে মানে অ্যাডহক সেন্সর নেটওয়ার্ক, এই সব কিছু কিন্তু এখন কি সাম্প্রতিক প্রবণতার মধ্যে মূলত এই বিষয়গুলোকে রিলেটেড করা হচ্ছে। তো আমরা যে আজকে যে পাঠ্য বিষয়টির দিকে যাব তার আগে এসে আমরা কিছু ছবি দেখে নেই। তো ছবিগুলো দেখার পরে আমাদের কি মনে হচ্ছে? ছবিগুলো দেখার পরে দেখো আমরা যদি ভেবে দেখি যে এর আগের ছবিতে দেখলাম কি যে দুটি মানে রোবট টাইপের কিছু মানুষের মতো মনে হচ্ছে, কিন্তু আসলে মানুষ কিনা বাস্তবের মানুষের মতো মনে হচ্ছে না, আবার সরাসরি একদম রোবটের মতো মনে হচ্ছে না। এক এক পাশে হলো কি একটু মানে কিছু চিন্তা করার চেষ্টা করছে, আর একটাতে মানে কিছু কি মানে অবজার্ভ করার চেষ্টা করছে কাজ করার মাধ্যমে, বিশ্বের কিছু বোঝার চেষ্টা করছে এমন টাইপের ছবি। আর তারপরের ছবিটিতে কিছু মানে মোশন রয়েছে, রোবটের মতো বাট মোশন রয়েছে। তো এইখানে এই ব্যাপারগুলোতে আসলে কি রিলেটেড? এই যে জিনিসগুলো কাজ করছে এগুলোর কি রিয়াল বুদ্ধি আছে? মানে ন্যাচারাল যে ইন্টেলিজেন্সি এগুলোর মধ্যে কি সেগুলো আছে? নিশ্চয়ই না। এগুলো হলো কি মানুষের দান করা বুদ্ধিতে নিশ্চয়ই এসব কাজ করছে। তো আমাদের যে বিষয়টি আজকে পাঠ করব সেই বিষয়টি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমাদের আজকের পাঠ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং তারই একটি শাখা হচ্ছে এক্সপার্ট সিস্টেম। আমরা এই এক্সপার্ট সিস্টেম নিয়েও আলোচনা করব। তো প্রথমে আসো কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তা আর্টিফিশিয়াল মানে আমরা জানি যে কৃত্রিম, আর ন্যাচারাল মানে কি প্রাকৃতিক। আমরা আমাদের যে বুদ্ধিমত্তাগুলো দিয়ে সাধারণত কাজ করার চেষ্টা করে থাকি, সেগুলো কি আল্লাহর দান। কিন্তু এই যে আমাদের এই বুদ্ধিগুলোর মাধ্যমেই আমরা আবার অনেক যন্ত্রপাতিকে পরিচালনা করতে পারি। অনেক কাজ করতে পারি যন্ত্রের সাহায্যে অনেক সহজে। সেই ক্ষেত্রে কিন্তু সেই বুদ্ধিগুলাকে আমরা তাহলে কি বলবো? ওই জিনিসগুলা আমাদের বুদ্ধি দ্বারা পরিচালিত হচ্ছে। কিন্তু ওই যন্ত্র তার নিজের বুদ্ধির দ্বারা কাজগুলো করছে, কিন্তু ওইখানে যে বুদ্ধিগুলো স্থাপন করা আছে সেই বুদ্ধিগুলা কি মানুষের। আর তাদের যে বুদ্ধিটা তাহলে ওই বুদ্ধিটাকে কিন্তু আমরা বলতে পারি কি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টি পাঠ শেষ করে মানে আজকে আমরা যে পড়বো সেই বিষয়টি পাঠ শেষে আমরা যা বুঝতে পারবো সেটা হচ্ছে কি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে বিশদ ধারণা লাভ করব। তারপরে বুদ্ধিমান আচরণের যে স্বাভাবিক গুণ এইগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করব। কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞানের ক্ষেত্রসমূহ সম্পর্কে জানবো, এবং আমরা এগুলো সম্পর্কে যে ছোটখাটো প্রশ্ন রয়েছে সেগুলো আমরা আশা করি পেয়ে যাব। তো প্রথমে আসো কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়টা আসলে কি। তো কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে এমন একটা বিষয় যেখানে কি মানুষের চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে প্রতিস্থাপন করা হয় যন্ত্রের মধ্যে। অর্থাৎ মানুষের বুদ্ধিমত্তাকে কৃত্রিম উপায়ে যন্ত্র বা কম্পিউটারের মধ্যে প্রতিস্থাপন করাকেই বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। তো তাহলে এখন দেখো এখানে আমরা যে পিকচারটি দেখছি, এখানে কি রোবটের মতো মানুষের একটা কাঠামো তৈরি করা আছে, আর ব্রেনের জায়গায় কি একটা মাইক্রো প্রসেসর সেট করা আছে। তাহলে এই মাইক্রো প্রসেসরটা মানুষের তৈরি, এর মধ্যে মানুষের যে বুদ্ধিমত্তাগুলো রয়েছে সেগুলো কি সফটওয়্যারের মাধ্যমে প্রতিস্থাপন করা আছে, এবং সেগুলি হলো একটা কি রোবট কিংবা রোবট টাইপের যন্ত্রের মধ্যে প্রতিস্থাপন করা হচ্ছে। তাহলে মানুষের বুদ্ধিমত্তাগুলোকে অর্থাৎ এক্সপার্ট
যে তার সেই এক্সপার্ট এর যে বায়োলজিক্যাল ইনফরমেশন, যে ইনফরমেশনের ভিত্তিতে সে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে, সেই সিদ্ধান্তগুলোকে কি করা হচ্ছে, সফটওয়্যারের মাধ্যমে একটা যন্ত্রের মধ্যে প্রতিস্থাপন করা হচ্ছে এবং সেই যন্ত্রটাকে একটা হলো ডিভাইস বা হলো রোবটের মধ্যে প্রতিস্থাপন করা হচ্ছে। এটাই মূলত কি কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেওয়ার ব্যবস্থা। তো এরপরে আসো আমরা এর পরের স্লাইডটিতে কি দেখতে পাচ্ছি, একজন মানুষের ছবি। উনি আর কেউ নন, এটা হচ্ছেন কি জন ম্যাককার্থি। তিনি আমাদেরকে মূলত এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে পরিচয় করিয়ে দিয়েছেন 1956 সালে। তো তাহলে জন ম্যাককার্থি 1956 সালে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। তো এরপরে আমরা এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এগুলো কি মানুষের বুদ্ধিমত্তা দিয়ে যন্ত্র কাজ করছে, কিন্তু এই যন্ত্রের মধ্যে যে মানুষের বুদ্ধি বা পারসেপশন গুলোকে দেয়া হচ্ছে, সেই বুদ্ধিগুলো দিয়েই আবার কিন্তু সেই মানুষকেই হারিয়ে দিচ্ছে। কারণ কি, মানুষ যখন কাজ করে তাকে পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে সবসময় ব্রেন একই কাজের দিকে মনোনিবেশ করতে পারে না। সেক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে তার কি হতে পারে, মানে অসুবিধা হতে পারে। আমি যে সিদ্ধান্ত সঠিক সেই সিদ্ধান্তটি বেছে না নিয়ে একটা ভুল সিদ্ধান্ত আমি নিয়ে নিতে পারি। যেমন এই যে বিশ্বের প্রথম যে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কম্পিউটার ব্লু ডিপ ব্লু এর কাছে এই বিশ্ব চ্যাম্পিয়ন যে দাবাড়ু গ্যারি ক্যাসপার পরাজিত হয়েছিলেন। অথচ এই ডিপ ব্লু এই ডিপ ব্লু যে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ যে যন্ত্র বা যে ডিভাইস, এটি কিন্তু তৈরি করা হয়েছিল সেই মানে যে বিশ্ব চ্যাম্পিয়ন যে দাবাড়ু গ্যারি ক্যাসপার, তার যে বুদ্ধিমত্তা, তার যে পারসেপশন, চয়েস, এইগুলোর উপর ভিত্তি করে তার যে বায়োলজিক্যাল ইনফরমেশন, মস্তিষ্ক থেকে তার এই দাবা খেলার সময় যতগুলো বায়োলজিক্যাল ইনফরমেশন আসে, সবগুলোকে কিন্তু ডাটাবেস আকারে সফটওয়্যারের মাধ্যমে হলো এই ডিপ ব্লুর মধ্যে প্রতিস্থাপন করা হয়েছিল। অথচ পরবর্তীতে কি হলো, এই ডিপ ব্লুর দ্বারাই কিন্তু গ্যারি ক্যাসপার পরাজিত হলো। তাহলে এই কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে কি, মানে ওর নিজস্ব চিন্তা না থাকলেও সে যেহেতু কি, মানে যে বুদ্ধি তাকে দেয়া হবে ওই বুদ্ধির উপর বেসিস করেই সে একদম সিদ্ধান্ত নিয়ে কাজ করবে, যার জন্য কি সে সঠিক সিদ্ধান্ত নিবে এক নিমেষের মধ্যে। সে প্রকৃতি বিবেচনা করে কোনো সিদ্ধান্ত নেবে না। তো আর এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কিছু সফটওয়্যার টুলস ব্যবহৃত হয়, যেমন প্রোলগ, লিস্প, জাভা, সি, সি প্লাস প্লাস। শুধুমাত্র এই লাইনের উপরে ভিত্তি করে আমাদের ঢাকা বোর্ডে একটা এমসিকিউ এসেছিল, যে আম, নিচের কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ব্যবহৃত সফটওয়্যার টুলস। তো সেই ক্ষেত্রে আরো যেগুলো ছিল তার সাথে লিস্ট ছিল। সেখান থেকে যে এই লাইনটির সম্পর্কে যার ভালো ধারণা ছিল, সে মানে অর্থাৎ রিডিং যে বেশি করে পড়েছিল, সে নিশ্চয়ই তার এই মানে যে সঠিক অ্যান্সারটি বেছে নিতে তার কোনো অসুবিধা হয়নি। যে সঠিক অ্যান্সারটি হবে কি লিস্ট। এটা কিন্তু ঢাকা বোর্ডে একটা এমসিকিউ প্রশ্ন এসেছিল। এছাড়া এখান থেকে বহুপদী সমাপ্তি সূচক কিংবা সৃজনশীল প্রশ্নের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি, এই টাইপের প্রশ্ন এসেছে। তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে এক্সপার্ট সিস্টেমকে জড়িয়ে একটা মানে অনুধাবনমূলক প্রশ্ন এসেছে। অর্থাৎ এই টপিকসটি বেশ গুরুত্বপূর্ণ। তো এইখানে আমরা মূলত এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, মানে বুদ্ধিমান আচরণের কিছু স্বাভাবিক গুণকে প্রতিস্থাপন করা হয় যে বিষয়টিতে, সেটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই বুদ্ধিমান আচরণের স্বাভাবিক গুণগুলো আসলে কি, যে গুণগুলোর উপরে ভিত্তি করে আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো তৈরি করব। যেমন আমরা কি করতে পারি, চিন্তা করতে পারি কোনো ঘটনা কেন ঘটলো, এটার পেছনের কারণ বা ফ্যাক্ট গুলো আমরা খুঁজে বের করতে পারি। সমস্যার সমাধানে কারণগুলোর যে ব্যবহার রয়েছে, সেই ব্যবহারগুলো আমরা কি সঠিকভাবে করার চেষ্টা করতে পারি। জ্ঞান অর্জন ও যে প্রয়োগ করা, আমরা যে মানে
একটা ঘটনা দেখব, সেই ঘটনা থেকে আমরা জ্ঞান অর্জন করব। সেই জ্ঞান অর্জনটাকে আবার কি বারবার প্রয়োগ করতে পারি বিভিন্ন প্রায়োগিক যে সেক্টর গুলো আছে, সেই মানে বারবার প্রয়োগ করার ফলে হয় কি, আমাদের যে জ্ঞান অর্জনটা সেটা কি অনেক পাকাপোক্ত হয়। তারপরে কি আমরা হলো এটাকে মানে যে আ নতুন কোনো সেক্টরে তো প্রয়োগ করতে পারি, তার উপরে আবার কিছু ইমপ্লিমেন্ট করে নতুন ফলাফলও তৈরি করতে পারি। যেটাকে বলা হচ্ছে কি সৃষ্টিশীলতা ও কল্পনা শক্তির প্রদর্শন। তাহলে এগুলো কি বুদ্ধিমান আচরণের স্বাভাবিক গুণ। তো এই কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞানের কিছু ক্ষেত্র রয়েছে। যে ক্ষেত্রগুলো যদি আমরা দেখি, ১ম এ আছে কি এক্সপার্ট সিস্টেম। তো এক্সপার্ট সিস্টেম মূলত আমরা যারা যে কোনো বিষয়ে দুর্বল, আমরা কাদের কাছে গিয়ে সাহায্য নেই? যারা এক্সপার্ট, ওই বিষয়ের যারা এক্সপার্ট। তাহলে এইখানেও এই যে এক্সপার্ট সিস্টেমের সাহায্য নেওয়া হবে। যেমন মনে করো যে কোনো একজন ডাক্তারের কাছে আমরা যাবো। কিন্তু এই যে করোনা পরিস্থিতির জন্য আমরা ডাক্তারের কাছে যেতে পারছি না। আ ডাক্তারের কাছে গেলেও আমাদেরকে কিছু বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে। তো উন্নত বিশ্বে এগুলো মানে যে ছোটখাটো অসুখ আ কিংবা অসুস্থতা যেগুলো দেখা দেয়, সেগুলোর জন্য ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে কি এই যে এক্সপার্ট সিস্টেমের সাহায্য নেয়। এগুলো কম্পিউটারের মধ্যে এক্সপার্ট সিস্টেম মানে ডাটাবেস সফটওয়্যার গুলো প্রতিস্থাপন করা রয়েছে। সেখানে গিয়ে তোমার রোগের লক্ষণগুলো বললে, রোগের লক্ষণগুলো বলার পরে ওই এক্সপার্ট সিস্টেমের মধ্যে ডাটাবেস সফটওয়্যার আকারে যে এক্সপার্টিস অর্থাৎ যে মানে অভিজ্ঞ, তার কাছ থেকে ইনফরমেশন নিয়ে সফটওয়্যার আকারে যে রাখা হয়েছে ইনফারেন্স সিস্টেম, সে কি করে তোমাকে সিদ্ধান্ত দিবে। তোমাকে একটা কি প্রেসক্রিপশন দিয়ে দিবে। কিংবা তোমার যদি কোনো ডায়াগনোসিস করার দরকার পড়ে, সেই ক্ষেত্রে যে ডায়াগনোসিস গুলো করবে, সেই ডায়াগনোসিস এর ক্ষেত্রে যে আ মানে প্রভাবক ব্যবহার করা হচ্ছে, সেই প্রভাবকের ক্ষেত্রে কিন্তু এই এক্সপার্ট সিস্টেম অনেক ভূমিকা রাখছে। যে ডাক্তার বলতে পারছে না, এমনিতে নার্ভ দেখে তো বলতে পারবে না, তোমাকে পরীক্ষা করতে বলবে। সেই পরীক্ষা করার ক্ষেত্রে কি যন্ত্র ডিসিশন দিচ্ছে। সেই যন্ত্রটার মধ্যে কিন্তু মূলত এক্সপার্ট সিস্টেম আ প্রতিস্থাপন করা আছে। যে এক্সপার্ট সিস্টেমটা কি কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক বড় একটা অংশ মানে সেক্টর। যে সেক্টর আমাদেরকে নানা কাজেই হেল্প করছে। তো এগুলো অনেক উদাহরণ আছে। মানে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এক্সপার্ট সিস্টেম আমাদেরকে অনেক হেল্প করতে পারে। মানে আমি হলো মানুষের কাছ থেকে ডিসিশন যে নেই, সেই মানুষের মানে অনেক অভিজ্ঞ লোকের ডিসিশন গুলো কি কম্পিউটার সায়েন্স কিংবা আইসিটির যে মানে ইঞ্জিনিয়ার যারা আছে, তারা সফটওয়্যারের মাধ্যমে একটা হলো সফটওয়্যার তৈরি করে দিবে। যেটা কি আমাদেরকে ডিসিশন দিতে পারবে। অর্থাৎ হলো যে মানুষের জ্ঞান এবং ডাটাবেজের উপর ভিত্তি করে জটিল সব কাজের সিদ্ধান্ত দিতে পারে হলো এই এক্সপার্ট সিস্টেম। এরপরে আছে লার্নিং সিস্টেম। মূলত এই যে লার্নিং সিস্টেম, এক্সপার্ট সিস্টেমের পরেই যে আছে লার্নিং সিস্টেম। এই লার্নিং সিস্টেমটাকে মূলত ৩ ভাগে ভাগ করা যায়, যে সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং এবং রিইনফোর্সমেন্ট লার্নিং। তো এই যে আমরা যেটা বললাম সুপারভাইজড, আনসুপারভাইজড এবং কি রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো যে কোনো একটা কোম্পানি তার পণ্যের বিজ্ঞাপনের জন্য কাউকে যে সেলিব্রিটি কাউকে নিয়োগ দিল। সে একটা জায়গায় গেল। একটা জায়গায় গিয়ে সে কিছু কনফারেন্সের মতো করল। তাহলে যে অমুক জায়গায় এসেছে, কে এসেছে? যেমন মনে করো বাংলাদেশের বিখ্যাত নায়ক কিংবা গায়ক। এদেরকে কিন্তু সেলিব্রিটি পারসন মানে অ্যাম্বাসেডর হিসেবে এদেরকে নিয়োগ দেওয়া হয়। এরা যেখানে যায় সেখানে কিছু লোকের গ্যাদারিং হয়। তাহলে অমুক এসেছে, কি করতে এসেছে? অমুক কোম্পানির ব্র্যান্ডিং করতে এসেছে। তাহলে এই যে সে কিছু মানে লোকজনকে লার্নিং দিল, লেসন দিল, সেটা হচ্ছে কি রিইনফোর্সমেন্ট লার্নিং। এখানে তার কি হতে পারে মানে ভালো দিকও উঠে আসতে পারে, আবার খারাপ দিকও উঠে আসতে পারে। যদি পণ্যটা ভালো হয় তাহলে বলব যে হ্যাঁ, অমুক এই অ্যাম্বাসেডর ও ভালো কাজ করছে। এই কোম্পানিটা ভালো, এই পণ্যটা ভালো। এই পণ্যটা ব্যবহার করে আমরা উপকৃত হচ্ছি। আবার আ হলো বলতে পারে যে আ না, এই পণ্যটার মান তো খুবই খারাপ। এই মানটা এই নিম্নমানের পণ্যের সাথে উনি যুক্ত হয়েছেন কেন? এই যে তাহলে তার জন্য একটা কি খারাপ দিক চলে আসলো। তো এটা হচ্ছে কি এই রিইনফোর্সমেন্ট লার্নিং। আর আনসুপারভাইজড লার্নিং, এখানে কোনো সুপারভাইজড করা থাকবে না। অনেকগুলো পথ বাতলানো থাকবে।
তারপরে হলো যারা ব্যবহারকারী তারা তাদের পছন্দ মতো চুজ করার সুযোগ, তাদের পছন্দ যদি তারা সঠিক নাও নিতে পারে, তাও কিছু জিনিস চুজ করতে পারে। ব্যবহার করার পরে দেখলো যে এই জিনিসটা খারাপ কিংবা এই জিনিসটা ভালো, তার মধ্যে একটা পারসেপশন তৈরি হলো। এটা হচ্ছে কি আনসুপারভাইজড লার্নিং। আর সুপারভাইজড লার্নিং যেটা, সেটা হচ্ছে কি তোমাকে আগে থেকেই সুপারভাইজ করবে। যে তোমার এই জিনিসটা ভালো, এই জিনিসটা ব্যবহার করলে আপনি এই উপকার পাবেন, কিংবা এই সফটওয়্যার ব্যবহার করলে আপনি এই কাজগুলো অতি সহজে করতে পারবেন। আবার বলল যে দেখি ওই সফটওয়্যার সম্পর্কে বলেন। তখন ওই সফটওয়্যার সম্পর্কে ভালো, ভালো দিকগুলো তুলে ধরলো, মন্দ দিকগুলো তুলে ধরলো। এরকম অনেকগুলো একই জিনিস মানে নানা কোয়ালিটির আছে। সেই জিনিসগুলা যখন ভালো করে দেখে শুনে ওই যে সুপারভাইজার যে আছে, তার মাধ্যমে ওই জিনিস সম্পর্কে অবগত হয়ে তারপরে তার পছন্দেরটা বেছে নিল। তা এটা হচ্ছে কি সুপারভাইজড লার্নিং। আর ফাজি লজিকটা হচ্ছে এমন একটা বিষয়, এখানে আমরা যে বাইনারি সিস্টেমের সাথে পরিচিত আছি 0-1, মানে 0-1 এর ক্ষেত্রে হয় কি যে এখানে হ্যাঁ অথবা না, পজিটিভ অথবা নেগেটিভ। মানে হলো যে এখানে 0 এবং 1, 0 এবং 1 এর মাঝখানে কোনো কিছু থাকবে না। কিন্তু এই ফাজি লজিক হচ্ছে আমাদের যে ইচ্ছা বা আমাদের যে হ্যাঁ না প্রশ্নের উত্তর দেয়া, তার ডিগ্রি পরিমাপক যে ব্যাপারটি আছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের ক্ষেত্রে বা মেশিন লার্নিং এর ক্ষেত্রে, সেইখানে হলো কি নিয়ে আলোচনা করা হয়। এখানে যেমন হলো যে আমি খাবার খেয়েছি। আমি অনেক বেশি পরিমাণে খাবার খেয়ে ফেলেছি। অথবা কি আমি মানে খুবই সামান্য খেয়েছি। ঠিক আছে? কিংবা আমি মানে দৌড় প্রতিযোগিতায় মানে ফার্স্ট হওয়ার জন্য আমি অতি দ্রুত দৌড়েছিলাম। অথবা আমি দৌড়াতে পারি না, আমি দুর্বল ছিলাম, টায়ার্ড ছিলাম। আমি এজন্য কি খুবই মানে আস্তে, আস্তে দৌড়াচ্ছিলাম। যাতে কোন রকমের আমার যে পার্টিসিপেশন এটা যাতে ঠিক থাকে। তাহলে এই যে এইখানে আমি মানে দৌড়ে ফার্স্ট হলাম কিংবা লাস্ট হলাম। এটা কি 0-1 দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে। বাট আমি দ্রুত দৌড়েছি কিংবা আমি স্লোলি দৌড়িয়েছি। তাহলে এটাকে কিন্তু আর ওই 0-1 দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে না। অর্থাৎ আমার যে ওপিনিয়নের ডিগ্রি, ঠিক আছে? সেই ডিগ্রিকে যেখানে বিশ্লেষণ করে লজিক দাঁড় করানো হয় সেটা হচ্ছে কি ফাজি লজিক। তাছাড়া নিউরাল নেটওয়ার্ক, যেটা নিউরাল আমরা মানে নিউরন আমাদের ব্রেইন আ আ কি নিউরন রয়েছে। যেগুলো আমাদেরকে কি বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ডিরেকশন দেয়। যার জন্য আমরা কি বিভিন্ন কাজে উদ্বুদ্ধ হই। বিভিন্ন কাজগুলো আমরা হলো নানা রকমের দিক বিবেচনা করে বিভিন্নভাবে করার চেষ্টা করি। তো এইখানে আমাদের ব্রেইন যে ডিরেকশন গুলো দিচ্ছে, এই ডিরেকশন গুলোর মধ্যে সমন্বয় সাধন যেটা, সেটা হচ্ছে কি মূলত নিউরাল নেটওয়ার্ক। আর জেনেটিক অ্যালগরিদম যে জেনেটিক্যালি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিংবা যে জেনেটিক ব্যাপারটা আমরা যে বিষয়টি আমরা একটু হলেও বুঝি সবাই, যে জিন নিয়ে গবেষণা করা হয় যেখানে, সেটা হচ্ছে গিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর এই জিনের যে বিভিন্ন রেপ্লিকা, যেমন ডিএনএ এর যে রেপ্লিকা হলো নাইট্রোজেন বেস, এইগুলোর কিভাবে কাজ করবে, এগুলো কোন অংশ কিভাবে মানে আ রিঅ্যারেঞ্জ করা যায়। এইগুলোর উপরে যে অ্যালগরিদম গুলো সেগুলো মূলত হলো কি জেনেটিক অ্যালগরিদম। ইন্টেলিজেন্ট এজেন্ট মানে আমাদের যে বুদ্ধিমত্তা, সেই বুদ্ধিমত্তাগুলোকে আরো মানে সঠিকভাবে কিংবা দ্রুত কোনো সিদ্ধান্ত নেয়ার জন্য আমরা যে এজেন্ট হিসেবে যেটাকে ব্যবহার করতে পারি, সেই ব্যাপারগুলো কিন্তু এই মেশিন লার্নিং কিংবা এই যে আ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মধ্যে এগুলো রয়েছে। তোমাদের মনে হবে যে এই বিষয়গুলো একেবারেই নতুন। তবে নতুন হলেও আমাদের অন্তত এই টার্ম গুলো জানা উচিত। এই টার্ম গুলো জানা যদি থাকে, পরবর্তীতে যখন আমরা হায়ার স্টাডিজ এ যদি কেউ যাই, সেই ক্ষেত্রে আমরা যদি এই বিষয়গুলো দেখি, তাহলে কিন্তু তখন আমাদের অপরিচিত মনে হবে না। অন্তত আমরা যে ১ম অধ্যায়ে যে বর্ণনামূলক জিনিস পড়ি, ভাবি যে এখানে হয়তো কিছুই পড়ার নাই। মূলত এইখানেই কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির যে মূল থিম গুলো, সেগুলো তোমাদেরকে দেয়ার চেষ্টা করা হয়েছে। এগুলো আসলে আমাদের ডিপলি অধ্যয়ন করা উচিত এবং এগুলো মানে রিডিং পড়া উচিত, এগুলো বোঝার চেষ্টা করা উচিত। মূলত এইগুলো নিয়েই কিন্তু ভবিষ্যতে কাজ হবে এবং তোমার যে কাজের সেক্টর গুলো তৈরি হবে, এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু কাজের সেক্টর গুলো তৈরি হবে। তো এরপরে কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞানের কিছু ক্ষেত্র আছে, যেমন রোবোটিক্স। এটা নিয়ে আমরা আসলে পরের ক্লাসে আলোচনা করব।
রোবোটিক্স এর ক্ষেত্রে যে ভিজুয়াল পারসেপশন, অর্থাৎ মানে যে সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতা, একটা জিনিস দেখবে প্রত্যক্ষভাবে, দেখবে এবং দেখে এই যে ট্যাক্টিলিটি কিংবা ডেক্সটারিটি, এটা কি সঠিকভাবে সে প্রত্যক্ষ করবে এবং সঠিকভাবে সে কি মানে সিদ্ধান্ত নিতে পারবে। লোকোমোশন কিংবা হলো একটা জিনিস দেখলো, একটা জায়গায় হয়তো লাইট দেখলো কিংবা অন্য কোনো সেন্সর দ্বারা এই রোবটকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে তার মধ্যে যে একটা নেভিগেশন স্থাপন করা, অর্থাৎ মানে লিঙ্ক স্থাপন করা যেটা, সেই কাজগুলো কিন্তু এই রোবোটিক্স এর মধ্যে আলোচনা করা হয়। রোবোটিক্স হচ্ছে প্রযুক্তির এমন একটা শাখা যেখানে কি করা হয়, রোবট সংক্রান্ত বিজ্ঞান নিয়ে গবেষণা করা হয়। তো এরপরে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞানের আরো একটা ক্ষেত্র জানবো, ন্যাচারাল ইন্টারফেস। ন্যাচারাল মানে তো আমরা জানি প্রাকৃতিক, ইন্টারফেস মানে কি সংযুক্ত করা। আমরা যে কথাগুলো বলি, মানে আমরা যে ন্যাচারাল ভাষাগুলো ব্যবহার করি, ন্যাচারাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, স্পিচ রেকগনিশন করার জন্য তো ডিভাইস আছে আমরা জানি। তারপরে হলো মাল্টি সেন্সরি যে ইন্টারফেস বা ভার্চুয়াল রিয়ালিটি, এগুলো কি ন্যাচারাল ইন্টারফেস নিয়ে কাজ করে এবং এইখানে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করার সবচেয়ে বড় সেক্টর তৈরি হচ্ছে। আমরা যেমন শুটিং এর হলো ইয়া করবো, এক্সারসাইজ করব, সেই ক্ষেত্রে কিন্তু আমি কোথায় আমি মানে আমার যে বুলেট গিয়ে কোন জায়গাটাকে বিদ্ধ করবে, সেই ব্যাপারটা কিন্তু আমরা ভার্চুয়াল রিয়েলিটি মাধ্যমে, আমরা ওই যে মাল্টি সেন্সরি যে ইন্টারফেস, এটার মাধ্যমে কিন্তু আমরা নিরূপণ করতে পারি, সঠিকভাবে ভার্চুয়াল রিয়েলিটিতে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে পারি। তারপরে হলো এটাকে আমরা বাস্তবে প্রয়োগ করতে পারি, ড্রাইভিং এসব সেক্টরে আমরা এগুলো খুব সহজেই ব্যবহার করতে পারি। আরো কিছু ক্ষেত্র রয়েছে, যেমন এক্সপার্ট সিস্টেম, আমরা একটু আগে যে এক্সপার্ট সিস্টেমটা নিয়ে আলোচনা করেছিলাম, এইখানে আবারও সেই এক্সপার্ট সিস্টেমকে নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এই এক্সপার্ট সিস্টেমের যে চিত্রটি এখানে তুলে ধরা হয়েছে, সেইখানে দেখো প্রথমে আছে কি নন এক্সপার্ট ইউজার। এই নন এক্সপার্ট ইউজার, এই নন এক্সপার্ট যে ইউজারটি রয়েছে, এখান থেকে সে কি মানে তার জ্ঞান কম, তাহলে সে কি জ্ঞানের সন্ধানে যাবে, অর্থাৎ জ্ঞানের অনুসন্ধান করবে, কোয়েরি করবে। সে কোয়েরি করবে কোথায়, ইউজার ইন্টারফেস, ঠিক আছে, ইউজার ইন্টারফেসে গিয়ে সে কি করবে, কোয়েরি করবে। আর এই ইউজার ইন্টারফেসটা কি, সে হলো মানে কিছু তার চিন্তা করার ক্ষমতা আছে, বুদ্ধি মাধ্যমে সে সিদ্ধান্ত দিতে পারে। আর এই যে সিদ্ধান্তগুলো দিতে পারে, সেইটা কিভাবে দিতে পারে, এই ইনফারেন্স ইঞ্জিনের মাধ্যমে দিতে পারে। এই ইনফারেন্স ইঞ্জিনটা মূলত এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন, সে ডাটাবেজের উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। আর এই ইনফারেন্স ইঞ্জিন মূলত তাহলে কার উপরে বেসিস করে কাজ করছে, এই যে নলেজ বেসিস, নলেজের উপরে বেস করে। আর এই নলেজটা তৈরি হচ্ছে কি, এই যে নলেজ ফ্রম এ এক্সপার্ট, নলেজ ফ্রম অ্যান এক্সপার্ট, মানে এই এক্সপার্ট যে লোক, সেই এক্সপার্ট লোকের অনেক বুদ্ধি থাকতে পারে, কিন্তু সেই বুদ্ধিগুলোকে কিন্তু সে কম্পিউটারে কিংবা কোনো যন্ত্রে প্রতিস্থাপন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে একজন ইঞ্জিনিয়ারের মানে শরণাপন্ন হচ্ছে। সে একজন ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হলো, ইঞ্জিনিয়ারকে তার যত রকমের পারসেপশন, যত রকমের বুদ্ধি আছে, সেই কোনো একটা কাজ কিভাবে সফলভাবে করা যাবে, এটা করার জন্য যত রকমের ধারণার দরকার, সব ধারণাগুলো তাকে জানাবে। এবং সেই ইঞ্জিনিয়ার কি করবে, তার জ্ঞানের উপর ভিত্তি করে সফটওয়্যার, অর্থাৎ ডাটাবেজের উপর ভিত্তি করে একটা নলেজের বেস তৈরি করবে। সেই নলেজের বেসের উপরে ভিত্তি করে ইনফারেন্স ইঞ্জিন কি করবে, মানে কৃত্রিমভাবে এখানে যত রকমের ধারণা দেয়া আছে তার উপরে ভিত্তি করে সে সিদ্ধান্ত নিতে পারবে। তার এই সিদ্ধান্তটা ইউজার ইন্টারফেসকে জানাবে এবং ইউজার ইন্টারফেস তাকে কি অ্যাডভাইস করবে। যেমন ধরো আমরা হলো কোনো মানে ডাক্তারের কাছে গেলাম, আমরা প্রথমে যেটা বলেছিলাম, যে কোনো একজন ডাক্তারের কাছে গেলাম, সেই ডাক্তারের কাছে অনেক ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন গুলো মাধ্যমে আমাকে চিকিৎসা সেবা দিল। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে না, আমি ডাক্তারের কাছে যাব না, ডাক্তারের কাছে গেলে আমাকে অনেক পরীক্ষা করতে হচ্ছে, অনেক ভিজিট দিতে হচ্ছে, বা অনেক ঘন ঘন যাওয়া সম্ভব হচ্ছে না। তাহলে
আমি কি করতে পারি, এই যে কোয়েরি করতে পারি। কোয়েরি করব কোথায় গিয়ে, এই যে ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস কি করবে, ইনফারেন্স ইঞ্জিন এর সাহায্য নেবে। ইনফারেন্স ইঞ্জিন কি করবে, ওই নলেজ বেস এর সাহায্য নেবে। এখানে যত রকমের হলো ধ্যান ধারণা আছে, ওই রোগের যতগুলো লক্ষণ আছে সবগুলো লক্ষণ এখানে স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে ডাটাবেস সফটওয়্যারের মাধ্যমে। তারপরে এইখান থেকে তোমার যে রোগের লক্ষণগুলো, সেই রোগের লক্ষণগুলোকে ম্যাচ করবে ইনফারেন্স ইঞ্জিন। ম্যাচ করে তারপরে হলো যে রোগের লক্ষণগুলো বেশি করে প্রকাশ পাচ্ছে সেই রোগটাকে আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করে ইউজার ইন্টারফেসকে জানাবে এবং সে অ্যাডভাইস দিবে তোমাকে। তবে এই ক্ষেত্রে হলো যে সিদ্ধান্তটা সাধারণত 90% সিদ্ধান্ত সঠিক হয়ে থাকে। আর 10% হলে একটু রিস্ক হয়ে যায়। সেক্ষেত্রে আমরা তখন সরাসরি ডাক্তারের শরণাপন্ন হতে পারি। এরকম অনেক উদাহরণ আছে। তোমরা আ পরবর্তীতে জানার চেষ্টা করলে অবশ্যই জানতে পারবে। তো এই এক্সপার্ট সিস্টেমটা তাহলে মূলত কিভাবে কাজ করবে? এই এক্সপার্ট সিস্টেম এমন একটি সফটওয়্যার যা কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভর করে জটিল সমস্যা সমাধানের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে। মূলত এই এক্সপার্ট সিস্টেম ডাটাবেস এবং মানুষের যে বুদ্ধিমত্তা, সেই বুদ্ধিমত্তার উপরে অর্থাৎ মানুষের জ্ঞানের উপরে ভিত্তি করে জটিল সব কাজের সিদ্ধান্ত নিয়ে থাকে। আর এই কৃত্রিম বুদ্ধিমত্তাটাকে আমরা আসলে নানা কাজে ব্যবহার করতে পারি। পরিকল্পনা, শিডিউল তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে পারি। অনলাইনে সাহায্যকারী হিসেবে যে ওয়েব পেজে যে অ্যাভাটার আছে সেইখানে ব্যবহার করতে পারি। আমরা জানি যে হলো যে ইয়াগুলা করা হয় অর্থাৎ হলো আ যেটা বলতে চাচ্ছিলাম যে পরিকল্পনা শিডিউল এটা তো আছেই। আদালতের আ বিচার কার্য কিংবা আমরা যে আ বাজেট দেখি কিংবা এই যে গাড়ি মানে গাড়ি চালানোর ক্ষেত্রে যে গাড়ির গিয়ার পরিবর্তন করা, অটো পাইলটের মাধ্যমে বিমান চালনা এগুলা তো আছেই। চিকিৎসা ক্ষেত্রে তো আছেই। ক্ষতিকর বিস্ফোরক শনাক্তকরণের ক্ষেত্রে জটিল গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে তাছাড়া ব্যাংকিং কার্যক্রম পরিচালনা আমরা যেটা বলতে চাচ্ছিলাম মূলত কি যে শেয়ার বাজার। শেয়ার বাজারের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম শুনি যে ওইখানে কম্পিউটারের সাহায্য নেওয়া হয়। যে কোন শেয়ার আ বাজারটা মানে ভালো যাচ্ছে, কোন শেয়ারটা কিনে হলো বেশি লাভবান হওয়া যাবে। সেক্ষেত্রে কি একটা কম্পিউটার ডিসিশন দিচ্ছে। তাহলে ওই যে কম্পিউটার ডিসিশন দিচ্ছে মূলত আসলে কম্পিউটারের মধ্যে এক্সপার্ট সিস্টেম প্রতিস্থাপন করা আছে। ওই এক্সপার্ট সিস্টেমটা আমাকে কি ডিসিশন জানাচ্ছে যে আমি কোন আ শে আ মানে কোন দরপত্রটা কিনবো এবং হলো কতদিন পরে এটাকে আবার হলো কি করতে পারবো, আবার বিক্রি করে আবার নতুন শেয়ারের সাথে যুক্ত হতে পারবো। তো এরপরে আমরা যে টপিকসটা দেখবো সেটা হচ্ছে কি মানব বুদ্ধিমত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্য। তো এইখানে দেখো যে আমরা দেখতে পাচ্ছি কি এখানে হলো কি একটা মানে খেলোয়াড় আছে। আ এই খেলোয়াড় যে চিন্তা ভাবনার মাধ্যমে তার মানে ক্রিয়া নৈপুণ্য প্রদর্শন করবে। সেই ক্রিয়া নৈপুণ্য কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যে রোবট সে খেলবে যে সে কিন্তু এটা প্রদর্শন করতে পারবে না। তার ভেতরে যে যুক্তিগুলো দেয়া আছে সেই যুক্তির উপরে ভিত্তি করেই শুধু সে সিদ্ধান্ত নিতে পারবে। তো এটাকে আসলে আমরা এভাবে উপস্থাপন করতে পারি যে মানব বুদ্ধিমত্তা সরাসরি ইন্দ্রিয় সমূহের অভিজ্ঞতাকে ব্যবহার করে তার পারদর্শিতা প্রদর্শন করে। আর কৃত্রিম বুদ্ধিমত্তায় বেশিরভাগ ক্ষেত্রেই কি হয় ইন্দ্রিয়র অভিজ্ঞতাকে সরাসরি ব্যবহারের সুযোগ থাকে না। মানব বুদ্ধিমত্তা সৃষ্টিশীল কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টিশীল নয়। মানব বুদ্ধিমত্তা প্রকৃতিগতভাবে প্রাপ্ত আর কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের দ্বারা কৃত্রিম উপায়ে প্রাপ্ত। মানব বুদ্ধিমত্তা ক্রমেই বিকশিত হতে পারে আর কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাভাবিকভাবে বিকাশের কোনো সুযোগ নেই। মানব বুদ্ধিমত্তা লিখে রাখা সম্ভব নয়, কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রোগ্রাম কোড আকারে লিখে রাখা সম্ভব। মূলত এই কৃত্রিম বুদ্ধিমত্তা তো আসলে কোডিং ছাড়া সম্ভবই না। কোডিং করেই তো এগুলাকে সফটওয়্যার আকারে যন্ত্রের মধ্যে প্রতিস্থাপন করা হবে। তো এরপরে তোমরা আজকে আমরা ১ম এ বলেছিলাম যে কি বিষয় তোমরা বলতে পারবে পাঠ শেষে। তো আমরা আসলে এই পাঠটাকে মূল্যায়ন করতে পারি এভাবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা অনেক জটিল ও কঠিন কাজ করা যায়। এটাকে মূল্যায়ন করো। বা কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম বুঝে লেখো। এটা কিন্তু ২০১৮ সালে আমাদের পরীক্ষায়
ঢাকা বোর্ডের পরীক্ষায় এসেছিল যে কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম। এটি কি বুঝিয়ে লিখে একটু অনুধাবনমূলক প্রশ্ন। তোমরা এগুলো বাসায় অবশ্যই চেষ্টা করবে। এখন থেকে যদি তোমরা এই ছোটখাটো বিষয়গুলো একটু শেখার চেষ্টা না করো, তাহলে দেখবে যে পরীক্ষার আগে এগুলো শিখে তুমি পরীক্ষার খাতায় সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে না। কারণ এই শব্দগুলো অপরিচিত তোমাদের। শব্দগুলোর যে সিনোনিম তোমরা ব্যবহার করবে, সেই সিনোনিম ব্যবহার করতে গিয়ে তোমরা পুরা বাক্যটাকেই একটা ভুল বাক্যে পরিণত করে ফেলো। আমরা তো এতদিন ধরে টিচিং প্রফেশনের সাথে জড়িত খাতা দেখি। সেই ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে, সেগুলোর প্রেক্ষিতেই কিন্তু আমরা তোমাদেরকে আসলে সচেতন করার চেষ্টা করি। তোমরা যদি এই পরামর্শগুলো গ্রহণ করো, তাহলে কিন্তু তোমাদেরই উপকার হবে। তো আসো আমরা তাহলে তোমাদের জন্য একটু বাড়ির কাজ দিয়ে দেই। তোমরা এগুলো আশা করি বাসায় চেষ্টা করবে। যে কৃত্রিম বুদ্ধিমত্তা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞানের ক্ষেত্রসমূহ কি, কি আলোচনা করো। আমরা এগুলো সবই আজকের লেকচারে আলোচনা করেছি। এটা যদি তুমি পর্যালোচনা করো, তাহলে খুব সহজে এটার উত্তর তৈরি করতে পারবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা কি, কি জটিল ও কঠিন কাজ করা যায়? এই বিষয়গুলো আমরা শেষের দিকে আলোচনা করেছি। সেগুলো তোমরা মানে শেখার চেষ্টা করবে। বা অ্যাসাইনমেন্ট আকারে তোমরা লিখে নোট আকারে জমা রাখতে পারো। তো আজকে আমরা অনেক আলোচনা করেছি। তো আমাদের এই আলোচনাগুলো যদি তোমরা ঘরে বসে একটু শোনো কিংবা দেখো, ওই যে আমরা বললাম যে Facebook পেজের সাথে যুক্ত থেকে আপাতত যতদিন না আমরা একটি YouTube চ্যানেল খুলতে পারছি, ততদিন পর্যন্ত তোমরা আশা করি এই Facebook পেজের সাথে যুক্ত থেকে আমাদের ক্লাসগুলো দেখবে এবং ব্যবহার করা অনেক ইজি। তোমরা জানো, তোমাদের বন্ধু-বান্ধবরা অনেকেই জানে। তাদের থেকে হেল্প নেবে। নিয়ে আশা করি আমাদের এই Facebook পেজের সাথে যুক্ত থাকবে। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা আগামী ক্লাসে রোবোটিক্স পড়বো কিংবা আরো কিছু বিষয় অ্যাড হতে পারে। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।